নমস্কার, আমি বিশ্বরূপ। প্রথমেই আপনাদের সকলকে জানাই শুভ বিজয়ার প্রীতি, শুভেচ্ছা ও বড়দের প্রণাম। এই পুজোতে আশা করি আপনারা সকলে খুব ভালো সময় কাটিয়েছেন, ফ্যামিলির সাথে আনন্দ করেছেন। কিন্তু এখন আমরা আবার চলে আসছি নিউক্লিয়ার হেলথ প্ল্যাটফর্মে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন কন্টিনিউ করতে। আমিও খুব ভালো সময় কাটিয়েছি ভার্চুয়াল পুজো করে আমাদের এই ফিলাডেলফিয়াতে। কিন্তু এবার আবার আমাদের কর্মক্ষেত্রে ফেরা, কর্মসময়। থ্যাংক ইউ ফর জয়নিং। আপনারা আসছেন, এটাই আমার কাছে বড় পাওয়া। হঠাৎ করে এলাম। আপনাদের সকলকে শুভ বিজয়ার প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা এবং বড়দের প্রণাম। তো আজকে আমরা পোস্ট দুর্গাপূজা কোভিড সিনারিও নিয়ে আলোচনা একটু করব। তার সঙ্গে কিছু সায়েন্টিফিক ইনফরমেশান, অনেকগুলো ইনফরমেশান আছে আমার কাছে যেগুলো শেয়ার করতে চাই আপনাদের সাথে। তো পোস্ট দুর্গাপূজা কোভিড-19 অ্যাওয়ারনেস ফার্স্ট দিয়ে আমরা শুরু করি, কারণ এটাই আমাদের কাছে এখন সবচেয়ে আলোচনার বিষয়। প্রথম দিকে এর আগেরবার যখন আমি লাইভ করেছিলাম, তখন আমি একটুখানি কনফিডেন্স ছিলাম যে হয়তো ভার্চুয়াল পুজো করে বাঙালি বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে, এবং সেই অনুযায়ী একটা ভিডিও বলেছিলাম যে বাঙালি হয়তো বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে। কিন্তু যত ফেসবুক পোস্ট দেখি, যত সোশ্যাল মিডিয়া দেখেছি, সেখানে আমার এই ধারণাটা আস্তে 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 ভুল, সেটা কিন্তু প্রমাণিত হয়েছে। তো থ্যাংক ইউ সবিতাবালা, থ্যাংক ইউ অরিজিৎ জয়নিং। তো সেটা যে ভুল প্রমাণিত হয়েছে, আমি আমার নিজের গ্রামের ক্ষেত্রেও দেখেছি যে সেখানেও কিন্তু বহু মানুষ জমায়েত হয়েছে পুজো আজা অর্চনার সময় বা অন্যান্য পূজার যে সমস্ত স্টেপ বাই স্টেপ প্রসেস থাকে, প্রত্যেকটা ক্ষেত্রেই বহু মানুষ কিন্তু সেখানে মাস্ক এবং মাস্ক ছাড়া বোধভাবেই কিন্তু ছিল, এবং সেটা যথেষ্ট গ্রহণযোগ্য নয়। আমার নিজের গ্রামের ক্ষেত্রেও দেখেছি। তো আমি সেই কারণে সম্পূর্ণ ব্যর্থ এই যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনগুলো আমি করি। আমি নিজে ভাবি যে এটা সম্পূর্ণ ব্যর্থ প্রচেষ্টা। কারণ এই সমাজটা আজকে এত কোটি কোটি মানুষের বাস, এবং সেখানে কিছু মানুষ সচেতন, কিছু মানুষ সচেতন নয়। এই যে মিশ্রণ আলটিমেটলি আমাদের নেগেটিভ ইম্প্যাক্ট, মানে আলটিমেটলি বেসিক্যালি আমাদের যেটা হচ্ছে যে যারা সচেতন তারাও কিন্তু যে ফলটা পাওয়ার আশা রাখে সেটা পাচ্ছেন না, কারণ সামগ্রিকভাবে কিন্তু এই সংক্রমণটা ক্রমান্বয়ে ছড়িয়ে পড়ছে বা এই সংক্রমণটা বাড়ছে, এবং তার কিন্তু এফেক্ট, ডিরেক্ট অথবা ইনডিরেক্ট এফেক্ট, যারা প্রত্যেকটা সচেতনতা মেনে চলে তাদের ক্ষেত্রেও কিন্তু অ্যাপ্লিকেবল। সো এই যে আজকে অবস্থা, এটা কি সরকারের পক্ষে সম্ভব? সরকার বড়জোর কী করবে? আবার একটা লকডাউন করবে, রাইট? বা হসপিটালের স্ট্রাকচার একটু বাড়াবে। কিন্তু সাধারণ মানুষ যদি না এই জায়গাটা বুঝতে পারে যে তাদের লাইফের মানে কতটা মূল্যবান, সেটা যদি বুঝতে না পারে, তাহলে কিন্তু মানুষকেই এই ফলভোগটা করতে হবে। এবং আমরা করছি ফলভোগ। আমাদের বহু ফ্যামিলি ফলভোগ করেছে। লক্ষাধিক মানুষ যেখানে মৃত কোভিড রিলেটেড কমপ্লিকেশন, কখনো বা কোমরবিডিটিস কারণে, হোয়াট এভার, বাট কোভিড রিলেটেড ডেথ যেখানে লক্ষাধিক, তখন কিন্তু আমাদের আজকে সচেতন হওয়ার সময় এসেছে। যখন কোভিড-19 প্রথম দিকে আসে, তখন 300, 400 বা 1000 যখন সংক্রমণ ছিল, তখন আমরা লকডাউন দেখেছি, সারা ইন্ডিয়ার লকডাউন দেখেছি, রাইট? দেখুন আজকে কিন্তু লক্ষাধিক মৃত্যুর সংখ্যা এবং লক্ষাধিক সংক্রমণের সংখ্যা, কিন্তু এখন কিন্তু যদি কমপ্লিট লকডাউন করা হয় তাহলেও কি কমবে না। কারণ লকডাউন ইজ নট দ্য কমপ্লিট সলিউশন। কারণ আগে যখন শতাধিক বা 1000 সংক্রমণ ছিল, তখন তো কমপ্লিট লকডাউন ছিল, তাহলে আজকে এত কেস হলো কী করে, রাইট? তো ঘটনা হচ্ছে কতগুলো স্ট্র্যাটেজিক প্ল্যান, যে প্ল্যানগুলো ইমপ্লিমেন্ট করা উচিত খুবই এফেক্টিভলি, সেই প্ল্যানগুলো এফেক্টিভলি করার কিন্তু সময় এসেছে। এই যে প্যান্ডামিকটা প্রলংড হচ্ছে, আপনারা ভাবুন যে কত ডাক্তার মারা যাচ্ছে, কত ডাক্তার মারা গেছে, কত স্বাস্থ্যকর্মী মারা গেছে, কত পুলিশ কর্মী মারা গেছে কোভিড-19 ডিউটিতে। এগুলো কিন্তু বাস্তব। এই বাস্তবটাকে কিন্তু আমরা উপেক্ষা করতে পারি না।
তাই বাস্তব কথাগুলো কিন্তু আমি বলছি এই কারণে যাতে আপনারা সচেতন হন। এটা কিন্তু কোনো ভয় সৃষ্টির জন্য বলছি না। ইট ইজ দ্য রিয়েলিটি যে কোভিড-19 যার কোনো এখনো কোনো মেডিসিন, স্পেসিফিক মেডিসিন কোভিড-19 জন্য নেই। যত বুস্টিংই বলুন, যেগুলো আছে কোভিড-19 নাম দিয়ে চালাচ্ছে জাস্ট ফর বিজনেস। আর যে সমস্ত স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট আছে সেটাই কিন্তু ট্রিটমেন্ট। যে স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট আছে একটা ভাইরাল ইনফেকশনের জন্যে, সেইগুলোই কিন্তু ট্রিটমেন্ট। স্পেসিফিক কোনো ট্রিটমেন্ট নেই। ইতিমধ্যে লাস্ট উইকে ইউএসের এফডিএ রেমডিসিভির অ্যাপ্রুভ করেছে। যে রেমডিসিভির কথা আগে বলেছিলাম, রেমডিসিভিরকে একটা ড্রাগ হিসাবে কোভিড-19 ড্রাগ হিসাবে অ্যাপ্রুভ করেছে। আগে ছিল এমার্জেন্সি ইউজ পারপাস একটা অ্যাপ্রুভাল, সরি, এখন কিন্তু সেটা পুরো ড্রাগ অ্যাপ্রুভাল পেয়েছে। রেমডিসিভির কী কাজ করে আমরা জানি। এটা কোভিড-19 স্পেসিফিক কোনো মর্টালিটিকে বা ডিজিজ প্রোগ্রেশনকে আটকাতে পারে না। এটা শুধু হসপিটালাইজড ডেথটাকে কমায়। ইউএসের মতো দেশে যেখানে একটা সময় বেড পাওয়া যেত না, নিউ ইয়র্কের নিশ্চয় কথা আপনারা মনে আছে, যেখানে সামরিক একটা বড় জাহাজ এসেছিল মেডিকেল হেল্প নিয়ে, এইড নিয়ে, এবং সেখানে হাজার হাজার রোগের চিকিৎসা করা হয়েছে। হসপিটালে বেডের সংখ্যা ছিল না। সেই রকম ফেজে কিন্তু রেমডিসিভিরকে ইমার্জেন্সি ইউজ মেডিসিন দেওয়া হয়েছিল, যখন হসপিটালাইজ ডেজটা যদি কমে তাহলে আদার পেশেন্ট অ্যাডমিশন পাবে, এই সেন্সে। তাহলে আজও কিন্তু আমাদের স্পেসিফিক কোনো মেডিকেশন কোভিড-19 ক্ষেত্রে নেই। কিন্তু আজকে কোভিড-19 দুর্গাপুজো পরবর্তী কোভিড-19 সচেতনতায় আজকে যে বার্তাটা আমি দিতে চাই সেটা হচ্ছে যে আমরা কিন্তু সেফ না। আমরা কর্মক্ষেত্রে যেতে হচ্ছে, বাইরে যেতে হচ্ছে। যদি সংক্রমণটা বেশি বেড়ে যায়, আমাদের সংক্রমিত হওয়ার রিস্ক ফ্যাক্টরটা বেড়ে যায়, রাইট? এবার একজন ফ্যামিলিতে সংক্রমিত হলে আরেক সমস্যা, বাড়ির মধ্যে আইসোলেশন থাকা অথবা গভর্নমেন্টের আইসোলেশন সেন্টারে থাকা, সেখান থেকে বাড়ির বয়স্ক থেকে বাচ্চা সংক্রমণ হওয়ার আশঙ্কা। তাহলে রিস্ক, এটা আমি রিস্ক ফ্যাক্টরটা বলতে চাইছি। কিভাবে? এইটা কিন্তু সাধারণ মানুষ বুঝছে না। সাধারণ মানুষ কিন্তু, আমি তো দুর্গাপুরের নাচ দেখলাম, মানে দুর্গাপুজোর নাচ আমিও নেচেছি ভার্চুয়াল, মানে আমাদের ভিডিও ভার্চুয়াল জমা করতে হয়েছিল আমাদের অ্যাসোসিয়েশনে, সেখানে আমরাও একটা বাড়ির বাইরে নেচে সেই গানের সাথে অ্যাড করেছি, আনন্দ করেছি অন্যভাবে। কিন্তু আমি যে ব্যাপারটা ভেবেছিলাম যখন পুজোর আগে আশা করেছিলাম বাঙালি হয়তো সচেতন, এই যে ভার্চুয়াল পুজো করবে, পুজো প্যান্ডেলে ডিস্টেন্স মেনটেন করবে, কিন্তু আলটিমেট কতটা হয়েছে আপনারাই জানেন। আমি যা সোশ্যাল মিডিয়াতে দেখেছি তাতে এটুকুনি বুঝেছি যে সবটাই হচ্ছে কাগজে কলমের ব্যাপার, কোনো কিছুই মেনটেন করা আলটিমেট হয়নি। তো যাই হোক, তাহলে কোভিড-19 যে সিচুয়েশান আগামী দিনে যে বাড়বে এ নিয়ে কোনো ডাউট নেই, আমার কোনো ডাউট নেই। এবং এর সংখ্যা আপনারা নিউজ পেপারের মাধ্যমে বা বিভিন্ন চ্যানেলের মাধ্যমে আগামী দিনে জানবেন। দিন 15 পর থেকে এর বাড়ার নাম্বারটা দেখতে পাবেন। সংক্রমণ হতে তো টাইম লাগে, 2 দিন, 7 দিন, এক্সপ্রেশন ঘটতে 14 দিন। তো এই যে 2 সপ্তাহ পর থেকে কিন্তু এর রিয়েল নাম্বারটা দুর্গাপুজোর ফলে কতটা পার্সেন্ট ইনক্রিজ হলো সেটা কিন্তু পাবেন, এবং এটা হতে চলেছে, সেদিক দিয়ে কোনো ডাউট নেই। তাহলে আপনারা যারা সচেতন মানুষ তাদেরকে আরও সচেতন হতে হবে। যারা সচেতনভাবে চলাফেরা করছেন তাদেরকে আরও সচেতন হতে হবে। এবং যে সচেতনতা, যেটুকুনি অনলি প্রিভেন্টিভ মেজার আমাদের আছে হাতে, আমরা যেটা করতে পারি সেটা কিন্তু আপনাদের করতে হবে, এবং সেটা আপনারা সবাই জানেন, আমি ওটা রিপিট করছি না। তো যাই হোক, অনেকে কথা বলছেন, আমি আরও 3টে সায়েন্টিফিক তথ্য আলোচনা করব। জাস্ট একবার দেখে নিয়ে অনেকে জয়েন করছেন, আপনারা প্রত্যেকে থ্যাংক ইউ ভেরি মাচ। আমি হঠাৎ করে এলাম বিজয়া দশমীর বিজয়ার শুভেচ্ছা জানাতে। তো তারপর দেখলাম যে কতগুলো জেনারেল ডিসকাশন যেগুলো আপনাদেরকে করলে আপনারা হয়তো শুনবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর এভরিবডি ফর জয়নিং। শুভ বিজয়া প্রত্যেককে বলছি। অনেকে আজকে নতুন জয়েন করেছেন দেখতে পাচ্ছি, আমি প্রত্যেকের নাম বলছি না, কিন্তু আপনারা থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং। আমি কমেন্ট দেখে বুঝতে পারছি আপনাদের নাম। তো হ্যাঁ, সুখী মিত্র বলছে আপনার নাচ খুব ভালো হয়েছে। হ্যাঁ, সুখী মিত্র আমার ফেসবুক ফ্রেন্ডে এসে গেছে, সেই জন্যে আমার নাচ দেখতে পেয়েছে। সো তো যাই হোক, আমিও আনন্দ করেছি, কিন্তু ভার্চুয়াল আনন্দ করেছি। আমি ভেবেছিলাম যে আমাদের বাঙালিরা হয়তো একটু বুদ্ধিমত্তার পরিচয় দেবে, কিন্তু আলটিমেটলি বুদ্ধিমত্তার পরিচয় দেয়নি, সোশ্যাল মিডিয়া সেটা বলছে না। তো যাই হোক, তার পরবর্তী ফল কিন্তু আমাদেরই ভোগ করতে হবে, কারণ সমাজের বাইরে আমরা না। সেই কারণেই আমি বারবার বলি
যে প্লিজ শেয়ার করবেন একটু, কারণ আমরা যদি যত বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছাতে পারবো, তত মানুষ যদি একটা লাইনও শোনে সচেতনতার বার্তাটা যদি যায়, তাহলে হয়তো কিছুটা সচেতনতা রিচ করতে পারবো। আমাদের পক্ষে বিভিন্ন লেয়ার, আমাদের সমাজের যে লেয়ারগুলো রয়েছে, মানে একদম বস্তি থেকে শুরু করে তারপরে নিম্ন মধ্যবিত্ত রিচ, আবার এডুকেশন, মানে বিভিন্নভাবে লেয়ার বলছি, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। তারপর এডুকেশনের লেয়ার, বিভিন্ন জন, কেউ কম এডুকেটেড, কেউ বেশি এডুকেটেড, তার সুপার এডুকেটেড, এই যে লেয়ারগুলো রয়েছে, তো এই লেয়ারগুলোর যখন আমরা সমাজের মধ্যে দেখি, তখনই কিন্তু বেসিক্যালি এই যে সচেতনতার লেভেলটাও কিন্তু বিভিন্ন লেয়ারে ভাগ হয়ে যায়। তো সেই লেয়ারটাকে যদি আমরা এক জায়গায় করতে পারতাম, সামগ্রিক প্রচেষ্টা করে গভর্নমেন্টের আর প্রত্যেকটা যারা মানুষ বা মিডিয়া, তারা যদি সবাই মিলে সেই জায়গাটা তৈরি করতে পারতো, ভয়ের সৃষ্টি না করে। অবশ্যই একটা প্যান্ডামিককে আটকাতে গেলে যে সচেতনতা দরকার, এটা শুধু এটা যে ভয় সেইটা প্রচার শুধু না করে যদি সাবধানতাটাও বেশি প্রচার করা হতো, তাহলে হয়তো আজকে মানুষ আরও বেশি সচেতন হতো। তো যাই হোক, সেটা আমাদের ব্যর্থতা, সামগ্রিকভাবে প্রত্যেকটা শিক্ষিত মানুষের ব্যর্থতা। আমরা মানে অপরকে নিয়ে চলতে বা অপরকে ভালো জিনিস বলতে কী বলবো, হেজিটেট ফিল করি। কিন্তু আমি ফিল করি না। আমার একটা ইউটিউব একটা ভিডিও করেছিলাম এই নিয়ে। তো একজন লিখেছে, এই লোকটা পাগল নাকি? মানে বেসিক্যালি হচ্ছে যে কেউ নিঃস্বার্থভাবে বা সচেতনতার কথা বলবে, টাইম ওয়েস্ট করে ভিডিও করবে, সেটা শেয়ার করবে বিভিন্ন মানুষের কাছে, গুগল অ্যাড ছাড়া, কোনো রকম মনিটাইজেশন না করে ভিডিও, তাহলে এই লোকটা পাগল নাকি? আমি কিন্তু কমেন্টটা আপনাদের দেখাতে পারি। তো এরকম বহু মানুষের বিভিন্ন এডুকেশান আছে, যারা একটা তাদের নিজস্ব পারসেপশান অনুযায়ী মানুষকে বিচার করে। তো তারা এই কোভিড-19টাকেও, প্যান্ডামিকটাকে তাদের পারসেপশান অনুযায়ী বিচার করছে, রাইট? সো তাদের কাছে এটা কোনো ব্যাপারই নয়। তো যাই হোক, এবার একটু সায়েন্টিফিক তথ্যে ফিরে আসি। সো একটা রিপোর্ট রিসেন্টলি প্রিন্টের আগের পর্যায়ে আছে, একটা জার্নালে প্রিন্ট কমিউনিকেশন হয়েছে, এবং সেটা তার একটা অথর হচ্ছে আমাদের যে মানে CSR, কাউন্সিল অফ সায়েন্টিফিক রিসার্চ, এই CSR, পুরো নামটা আমি ভুলে গেছি, CSIR, আমাদের ভারতের যে রিসার্চ ইউনিট। তো তার যে ডিরেক্টর, তিনি ওই পেপারটার অথর একটা। তো ওনারা একটা স্টাডি করেছেন, স্টাডি মানে ওয়ান কাইন্ড অফ ইনফরমেশন গ্যাদার করেছেন। সেখানে তারা বলতে চাইছেন, কোরিলেট করে দেখেছেন যে সমস্ত দেশে স্যানিটাইজেশন কম, মানে হাইজিন লেস, পিপুল হাইজিন ফলো করে হাইজিন যে মেজারটা সেটাকে লেস ফলো করে, সেই সমস্ত দেশে বলতে চাইছে যে মর্টালিটি রেট কম। কেন না, বলতে চাইছে যত লেস হাইজিন, তার মানে তারা আমাদের শরীর, মানে যত জেনারেল পিপুল, আমাদের শরীর মোর প্যারাসাইট, মোর ব্যাকটেরিয়া, মানে মোর মাইক্রো অর্গানিজমের সাথে প্লে করেছে, এবং আমাদের যে ইমিউনিটি সেইভাবে ট্রেনিং পেয়েছে। তার ফলে এই যে নতুন ভাইরাস, তার ফলেও আমাদের শরীরটা অনেকটা ইমিউনো রেসপন্স এবং অনেকটা প্রোটেক্টিভ মেজার বেশি দেয়। তো এরকম একটা স্টাডি তারা কোরিলেট করেছে যে সমস্ত উন্নতশীল দেশ, যাদের হাই স্যানিটেশন যাদের মধ্যে রয়েছে, সেই সমস্ত দেশের মর্টালিটি নাকি অনেক বেশি আমাদের দেশের থেকে, বা আমাদের মতো মধ্যবিত্ত দেশ অন্যান্য দেশের থেকেও। তো তারা এটাও বলেছে যে যে সমস্ত এল্ডারলি পিপুল, যে সমস্ত যাদের অলরেডি যারা বিভিন্ন ধরনের ডিজিজ আছে, মানে কোমরবিডিটিস যাদের আছে, তাদের ক্ষেত্রেও কিন্তু মর্টালিটি রেটটা, যাদের হাইজিন লেস, আমাদের দেশ তো বলছে হাইজিন লেস, মানে পিপুলরা ফলো করে, এই সমস্ত দেশের ক্ষেত্রে সেটা কম কম্পেয়ার টু আদার দেশ যেখানে হাইজিনটা বেশি মেনটেন করা হয়। তো যাই হোক, সেখানে অনেক রকম কোশ্চেন এসে যায়। এবার আমি আমার পয়েন্টগুলোকে বলি। তো এরা একটা স্টাডি, একটা ডিরেক্টর এটা বলেছে। তো এই ধরনের স্টাডিগুলো, যে আমাদের দেশের হাইজিন কম, বা আমাদের দেশের জেনারেল মানুষ সেই জন্য মর্টালিটি কম, বা এই স্টাডিগুলোর কিন্তু কোনো যৌক্তিকতা নেই। কেন বলছি? এগুলো মিডিয়াকে একটু গরম করার জন্য। কেন না, আগে নিশ্চয়ই আপনারা শুনেছেন যে BCG ভ্যাকসিনেশান দিয়ে, যাদের BCG ভ্যাকসিনেশান আছে, প্রথম যখন করোনা ভারতে যাচ্ছে 200-300 ইনফেকশান হয়েছে, তখন মিডিয়াতে আলোড়ন ফেলে দিয়েছিল কয়েকজন সায়েন্টিস্ট, যে BCG ভ্যাকসিনেশান নিয়ে কাজ করছিল। BCG ভ্যাকসিনেশান আছে, ভারতে সংক্রমণ হবে না। আমার যদি পুরনো ভিডিও দেখেন, আমি তখনই বলেছিলাম ইটস টোটালি ফলস, দ্যার ইজ নো এভিডেন্স। যিনি বলেছিলেন, উনি যদি প্রমাণ করে দিতে পারতেন ভালো লাগতো, উনি প্রমাণ করতে পারেননি।
আজকে দেখুন অরিজিনাল রেজাল্টটা আপনাদের সামনে। ইনফেকশন কত, বিসিজি ভ্যাকসিনেশন তো আমাদের সবাইকার নেওয়া আছে, আমরা ইনফেক্টেড হচ্ছি না। তো এই যে ব্যাপারগুলো মানে আমাদের রিসার্চটা মানে একদম যে বিজ্ঞান ভিত্তিক রিসার্চ, সেগুলো কখনো কখনো গল্প নিয়ে চলে আসে। বিভিন্ন সায়েন্টিস্ট অনেকটা গল্প তৈরি করে যার উইদাউট বেসিক অফ ব্যাকগ্রাউন্ড, মানে সায়েন্টিফিক এভিডেন্স। তো সেই গল্পগুলোই কিন্তু মানুষ বেশি চর্চা করে এবং সেই গল্পগুলোই কিন্তু বেশি প্রচারিত হয়, এবং সেটাই হচ্ছে। আপনারা ভালো করে দেখেছেন যে বিসিজি ভ্যাকসিনেশন নিয়ে কত কথা বলা হয়েছিল। একমাত্র আমি সেই সময় বলেছিলাম, আমার ব্লগও লেখা আছে যে এটা টোটালি এটা হতেই পারে না, আমাদের সাবধানতা নেওয়া উচিত। তো যাই হোক, এটা আমার মতামত দিয়েছিলাম, সেই কারণে আমি এই রিসার্চের রেসপেক্টে বললাম যে আমাদের দেশ লো হাইজিন, এদিক দিয়ে কোনো ডাউন নেই, সরি, এদিক দিয়ে কোনো ডাউট নেই, ঠিক আছে। তো আমাদের যে বিভিন্ন লেয়ারের কথা লেয়ারে বিভিন্ন ধরনের সচেতনতা, বিভিন্ন ধরনের স্যানিটেশন, এগুলো কিন্তু লক্ষ্য করা যায়। তো ঘটনা হচ্ছে যে সেটা সেটা দিয়ে কিন্তু আমরা আটকাতে পারছি না। আমাদের মেডিসিন দরকার, আমাদের রিসার্চটা এখন ফোকাস হওয়া উচিত টোটালি টু ফাইন্ড এ সলিউশন। আমাদের রিসার্চটা, আমাদের সময়টা, এই যে একটা সময় এত রিসার্চ করে অ্যানালাইসিস, সময়টা কিসে ফোকাস করা উচিত? আমাদের ফোকাস করা উচিত যে টার্গেটেড মেডিসিন, এবং তার জন্য ফান্ড রিলিজ করা, তার জন্য সায়েন্টিস্টদের, মানে আমি বলতে চাইছি র্যাপিড অ্যাকশান রিসার্চ। কিন্তু আমাদের সেই ইনফ্রাস্ট্রাকচার খুব কম জায়গায় রয়েছে। আমাদের রিসার্চটা কিন্তু খুব একটা, আমাদের দেশের, আমি নিজেও দেশে রিসার্চ করে এসেছি এবং এখানে এসে রিসার্চ করছি, আকাশ পাতাল তফাৎ। আমি বলছি আপনাদের, বিশ্বাস করুন, আমাদের ইউনিভার্সিটিতে যে ধরনের রিসার্চ হয়, যে ধরনের ইনফ্রাস্ট্রাকচার হয়, ইনফ্রাস্ট্রাকচার চিন্তা করতে পারবেন না। আমি সেই ওখানেও দেখেছি, এখানেও দেখছি। তো ঘটনা হচ্ছে সেই ফেসিলিটিসটা দরকার। কাটিং এজ টেকনোলজি আমাদের দেশে খুব কটা ছেলে জানেই না। জিন থেরাপি নিয়ে আমাদের দেশে কোনো রিসার্চ হচ্ছে না। আমাদের দেশে কোনো রিসার্চ, কি বলবো, পার্কিনসনের কোনো রিসার্চ দেখেছেন যে পার্কিনসনের একটা কোনো কোম্পানি রিসার্চ করে একটা ড্রাগ ডেভেলপমেন্ট করছে? দেখেছেন? দেখবেন না, হয় না। তো ঘটনা হচ্ছে যে যে এই যে আমাদের অনেক ল্যাগ রয়েছে, সেই দিকে নজর দেওয়া উচিত। সিএসআর যারা রিসার্চ প্রমোট করে, যাদের রিসার্চ ইউনিট আছে, তারা রিসার্চটাকে বাড়াবে, আরও বেশি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করবে, টার্গেটেড মেডিসিন তৈরি করবে, সেইগুলোই আমরা চাই। কিন্তু এগুলো আমরা বলি না, এগুলো আমাদের আমরা দাবি করি না, কারণ আমরা জানি না, বা আমাদেরকে এগুলো শোনানো হয় না। তো যাই হোক, আমি জেনারেলভাবে বলতে চাইছি, আমাদের কিন্তু রিসার্চের বহুত প্রয়োজন আছে আগামী দিনে। আমাদের দেশের ইনফ্রাস্ট্রাকচার অনেক বেশি রিসার্চের ক্ষেত্রে উন্নত করতে হবে। আজকে শুধু করোনার রেসপেক্টে না, আগামী দিনে অন্যান্য ডিজিজ রেসপেক্টেও কিন্তু আমরা বেসিক রিসার্চ, ফান্ডামেন্টাল রিসার্চ, পেটেন্ট রিলেটেড রিসার্চ, ড্রাগ ডেভেলপমেন্টে, নতুন ড্রাগ ডেভেলপমেন্টে কিন্তু আমাদের ভারতের কোনো স্থানই নেই। আমরা সব জেনেরিক তৈরি করি, মানে যেগুলো পেটেন্ট এক্সপায়ার হয়ে গেছে, জাস্ট জেনেরিক। আমাদের মার্কেটে এত কোম্পানি দেখেন, সব জেনেরিক তৈরি করে। তারা জেনেরিক ভার্সানে, যেগুলোর পেটেন্ট নেই, যেগুলো যে কোনো কোম্পানি মার্কেটিং করতে পারে, ফর্মুলেশন তৈরি করে একই রকম এফিকেসি দেখিয়ে, সো ইজি, তাদের টাকা আছে, তারা করছে এবং জেনেরিক ব্যবসা করছে। খুব কম কোনো কোম্পানি নেই যে মৌলিক রিসার্চ করছে। তো আমাদের কিন্তু এই যে ডিফারেন্সটা রয়েছে, এটা কিন্তু আমাদের দেশে, যেখানে 130 কোটি মানুষের বাস, সেখানে কিন্তু এই রিসার্চটা কিন্তু উপেক্ষিত, অরিজিনাল রিসার্চটা কিন্তু আজও উপেক্ষিত। তো সেখানে আমি এই রিসার্চটা দেখলাম, ইটস এ ওয়েস্টেজ অফ টাইম। এটা বিশাল টাইম। এই যে এত ডেটা অ্যানালাইজ করে এতগুলো ইয়েকে নিয়ে যে আমাদের দেশের এই মর্টালিটি কম কি না, সেটা যে কতটা মানে বিশ্বাসযোগ্য, সেটারও কোনো ভ্যালিডেশন নেই। হ্যাঁ, তো এইগুলো হচ্ছে ওয়েস্টেজ অফ টাইম। আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে টার্গেটেড মেডিসিন তৈরি করতে হবে, রাইট? কোভিড-19 স্পেসিফিক তৈরি করতে হবে। এবং একটা ভাইরাস নিয়ে ল্যাবরেটরিতে কাজ করতে গেলে অনেক হাই কোয়ালিটির ল্যাব দরকার হয়। ইউনিভার্সিটিতে সেই ধরনের ল্যাবই নেই। একটা লিভিং ভাইরাস নিয়ে স্টাডি করতে গেলে অনেক রকমের ল্যাব, সেফটি ল্যাব রাখতে হয়, সেগুলো আমাদের নেই। তো সেগুলো রিসার্চ কী করে হবে? তো ঘটনা হচ্ছে আমাদের তাকিয়ে থাকতে হবে বিদেশের রিসার্চের দিকে। তাহলে বিদেশের রিসার্চ হবে, বিদেশের প্রোডাক্ট হবে, তারপর আমাদের দেশে আসবে। তো যাই হোক, আমাদের অনেক সমস্যা আছে, সেই সমস্যা নিয়ে আমরা চলছি। তো সেই কারণেই আমাদেরকে আগামী দিনে বিজ্ঞান ভিত্তিক আলোচনাতে বেশি অংশগ্রহণ করতে হবে, এবং সেই জন্যে আপনাদেরকে আমি এই প্ল্যাটফর্মটা তৈরি করছি, বিজ্ঞান ভিত্তিক আলোচনা। আপনাদের মধ্যে যে একটা বিজ্ঞান সচেতনতা বা একটা স্বাস্থ্য সংক্রান্ত সচেতনতা, এই ধরনের আলোচনা করার জন্যই। আরেকটা কথা বলি, আরেকটা রিসার্চের কথা, যেটা আজকে বলবো বলে ঠিক করেছি, অনেকক্ষণ হয়ে গেল যদিও। যাক, আপনারা যখন আছেন আমি বলি।
এটা আপনারা আছেন, এটাই আমার কাছে মোটিভেশন। তো ইংল্যান্ডের ইংল্যান্ডের একটা কলেজের এম একটা কলেজের এই নামগুলো মনে রাখা মাঝে মাঝে টাফ হয়ে যায় বলতে বলতে। যাই হোক, ইংরেজির একটা ইম্পিরিয়াল কলেজ অফ মেডিসিন, একটা কলেজ, একজন ডক্টর, আমি নামটা ভুলে গেছি, একজন ডক্টর একটা স্টাডি করেছেন। সেই স্টাডিতে 82,000 মানুষের ওপর 82,000 মানুষের ওপর একটা স্টাডি করেছে যারা কোভিড-19 ইনফেক্টেড হয়েছিল বা সেলফ রিপোর্টেড, বা তাদের একটা কগনেটিক স্টাডি, মানে আমাদের ধরুন কগনেটিক বলতে মনে রাখা, বিহেভিয়ারাল, বা ঠিকঠাক কাউন্ট করতে পারছি কিনা, বা পাজল টেস্ট করতে পারছি কিনা, এরকম একটা 20 বছর থেকে 70 বছর মানুষের, ওয়াইড রেঞ্জের মানুষের ক্ষেত্রে কিন্তু এটা করা হয়েছিল কগনেটিক টেস্ট, যেগুলো অনেক সময় নিউরো ভুলে যাওয়া বা বিভিন্ন ধরনের টেস্ট আছে, সেই ধরনের টেস্ট কিছু করা হয়েছিল। যারা নিজেদেরকে সেলফ রিপোর্টেড বলেছে বা যারা কোভিড-19 পজিটিভ বলেছে তাদের ক্ষেত্রে এটা করা হয়েছিল। তো সেখানে এই কগনিটিভ টেস্ট করে দেখা গিয়েছিল যারা কোভিড-19 সংক্রমিত হয়েছে বা আজকে সুস্থ হয়ে উঠেছে, তাদের কিন্তু একটা কগনিটিভ ডিক্লাইন দেখা গেছে। তাদের মধ্যে আমি যে কগনিটিভ ডিক্লাইন দেখা গেছে, সেটা ভবিষ্যতে যে রিকভারি করবে না এ নিয়ে কোনো তথ্য নেই, হয়তো রিকভারি করতেও পারে, অথবা যারা বয়স্কদের ক্ষেত্রে রিকভারি করার সম্ভাবনা খুব কম থাকে, ইয়াং মানুষের অনেকটা রিকভারি করার জায়গা থাকে। তো সেখানে কিন্তু কগনিটিভ ডিক্লাইন একটা রিপোর্ট তারা প্রকাশ করতে চলেছে, যেটাও প্রি প্রিন্টে আছে, এখনও প্রকাশিত হয়নি পিয়ার রিভিউ জার্নালে, তবে সেটা বেরিয়েছে সেই রিপোর্টটা। তো সেখানেও কিন্তু এই যে কোভিড-19 ইনফেকশন যাদেরকে হসপিটালাইজড হতে হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই রিপোর্টটা মানে ওর্স মানে তাদের কগনিটিভ ডিক্লাইনটা অনেকটা বেশি। মানে বলতে চাইছে কগনিটিভ ডিক্লাইন আমাদের বয়সের রেসপেক্টে, আমরা যত বয়স হয় আমাদের কগনিটিভ ডিক্লাইন ঘটে, রাইট? দেখবেন অনেকে বয়সকালে মনে কম রাখতে পারে বা অনেক রকম কগনিটিভ ডিক্লাইন ঘটে। তো 10 বছর মানে বলতে চাইছে যে আমাদের যারা হসপিটালাইজড ভর্তি হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু অনেক সময় এই যে ডিক্লাইন স্টেজটা, ধরুন বিভিন্ন স্কোর থাকে, বিভিন্ন ধরনের মেজারমেন্ট যখন থাকে, যখন কগনিটিভ মেজারমেন্ট করানো হয় কতটা সেই সমর্থ, তার একটা স্কোর থাকে। তো বিভিন্ন ধরনের স্কোর, একটা ইউনিট স্কোর হচ্ছে একটা ইউনিট। তো সেই ইউনিট বলতে চাইছে যে 10 বছর, তাহলে প্রত্যেকটা এজের একটা করে স্ট্যান্ডার্ড স্কোর থাকে। তো এটা বলতে চাইছে যারা সিভিয়ারলি ইনজিওর্ড বা যারা হসপিটালাইজড ইনজিওর্ড বলছি, কোভিড-19 ইনফেক্টেড হয়েছিল, যে তারা হসপিটালাইজড যারা ভর্তি হয়েছিল তাদের ক্ষেত্রেও কিন্তু বলতে চাইছিল যে 10 ইয়ার্স এফেক্ট কিন্তু দেখা গেছে। মানে ধরুন আমি 50 বছরের যে কগনিটিভ স্টেজ থাকা দরকার অন এভারেজ, আমার কগনিটিভ স্টেজটা কোভিড-19 ইনফেক্টেড হওয়ার পর, হসপিটালাইজ হয়ে যাওয়ার পর বা সুস্থ হয়ে ওঠার পরে 60 বছরে চলে গেছে। যদিও এটা আগামী দিনে এটা মানে রিভার্সেবল হয়েতে ফিরে আসবে কি না সেটা কিন্তু এখনও স্টাডি হয়নি। এগুলো সময়ের রেসপেক্টে আমাদের স্টাডিগুলো হয়, যেগুলো মানুষের ক্ষেত্রে এগুলো দেখা হয়, মানে হোয়াট ইজ দ্য সেকেন্ডারি এফেক্ট, যে কোভিড-19 সংক্রমিত হলাম, সেকেন্ডারি এফেক্ট কী হলো, এগুলো সব সেকেন্ডারি এফেক্ট, রাইট? সিমটম নেই, সুস্থ হয়ে উঠেছেন, কিন্তু কগনিটিভ ডিক্লাইন যে ঘটে গেছে একটু, সেটা হয়তো ব্যবহারিক সিমটম লিটল বিট আসছে বা সিমটম নেই। তো ছেলেখেলা অনেকে করছি, আমরা সবাই করি না, আমি করি না, আপনিও হয়তো করেন না, কিন্তু ঘটনা হচ্ছে অনেকে করে। এই যে আমি যে সমাজের কথা বলছিলাম, যে কালেকটিভলিভাবে যদি আমরা সচেতনতা না বাড়াই এবং এটাকে সিরিয়াসলি না নিই, আমি এটা কোনো বলতে চাইছি না যে এটা বিশাল বিশাল ভয়ের ব্যাপার না। যে কোনো রোগ আমাদের সাথে আছে, প্রত্যেক মানুষের রোগ আছে, কিছু না কিছু আছে। কোমরবিডিটিস প্রত্যেক মানুষের, মানে একটু বয়সকালে বা অনেক সময় ক্রনিক অনেকের ক্ষেত্রে আছে। আমরা রোগ নিয়ে বাঁচছি এবং খুব সুস্থভাবে বাঁচছি, রাইট? তো কিন্তু ঘটনা হচ্ছে এই কোভিড-19টা আজকে বলছে থার্ড ডেথ, মানে রাইট নাও ক্যান্সার, হাইপারটেনশনের পর কোভিড-19 স্থান করে নিয়েছে ওয়ার্ল্ডে মৃত্যুর সংখ্যা। আমরা কিন্তু ক্যান্সার নিয়ে মৃত্যুর সংখ্যা নিয়ে কিন্তু এই লকডাউন করিনি, আমরা কিন্তু হার্ট মানে ফেলিওর বা স্ট্রোক এই ধরনের নিয়েও কিন্তু আমরা লকডাউন করিনি। কিন্তু কোভিড-19 হচ্ছে কেন না, এটা সংক্রামিত হয়, অন্যগুলো সংক্রামিত হয় না, রাইট? তাই আমাদের লকডাউন করার প্রয়োজন হয়েছে, আমাদের এত সচেতনতার প্রয়োজন হয়েছে, কারণ এটা মানুষ থেকে মানুষে ছড়ায়। তো যাই হোক, 29th কিন্তু বিশ্ব স্ট্রোক দিবস। তো সেখানেও কিন্তু সচেতনতার প্রয়োজন আছে, আমাদের নিয়মিত স্বাস্থ্য প্রিভেন্টিভ কেয়ারের নেওয়া দরকার, যাদের ক্ষেত্রে হাইপার টেনশন আছে, যারা ডায়াবেটিক,
তাদের অনেক রকম প্রিভেন্টিভ মেজার নেওয়ার প্রয়োজন হয়, সেগুলোকে আমি অন্য একদিন ডিসকাস করব। আমি জাস্ট একটা ইন্ট্রোডাক্টরি জেনারেল লিটল বিট বলি। তো সেখানে কিন্তু আমাদের স্ট্রোকটা কিন্তু একটা বিশাল ইম্প্যাক্ট ফেলে আমাদের সোসাইটিতে, কারণ এটা থেকে অনেক ডিসএবিলিটি তৈরি হয়। অনেক সময় স্ট্রোকের ফলে আমাদের অর্গ্যান, এক একটা অর্গ্যান প্যারালাইজ হয়ে যায়, হাঁটতে চলতে কথা বলতে প্রবলেম হয়, বলতে পারে না অনেকের সময়। বাট ডিপেন্ডস অন দ্য হুইচ কাইন্ড অফ মানে সিভিয়ারিটি, কতটা সে সিভিয়ার সেই স্ট্রোকটা, তারও আবার বিভিন্ন রেঞ্জ আছে, মানে স্কোর আছে। তো যাই হোক, স্ট্রোক কিন্তু খুব বাজে জিনিস, এবং সেটা আমাদের যাদের হাইপার টেনশান আছে তাদের ক্ষেত্রে চান্সেসটা মানে হাইপার টেনশান আছে, তার সঙ্গে ব্লাড ডায়াবেটিক বা অন্য কিছু আছে, সো সেগুলো কিন্তু আমাদেরকে রিস্ক ফ্যাক্টরটা বাড়ায়। তাই যারা হাইপার টেনশান আছে তারা নিয়মিত ব্লাড প্রেশার মনিটরিং বা যে সমস্ত ডাক্তারি কনসালটেন্টে আপনারা সেগুলো কিন্তু আপনারা কন্টিনিউ করবেন। তো সেটা কিন্তু আমাদের দরকার। তো যাই হোক, আমারও আছে লিটল বিট হাই, আমাকেও কনসাল্টিং করতে হয় ডাক্তারের সাথে। তো যাই হোক, অনেক কথা বললাম আজকে। আমি কিন্তু আবার এই সপ্তাহের রবিবার দিন আপনাদের সাথে আসবো। হয়তো আমি টাইমটা 7টায় করবো, আমি জানিয়ে দেবো, কারণ আমাকে ল্যাবে যেতে হচ্ছে, আমাদের এখন শিফটে কাজ হচ্ছে। আমি রবিবার দিন চুজ করতে হয়েছে আমাকে। তো হয়তো আমি একটু আগে করে নিতে পারি আপনাদের সাথে, যে আমি যে আপনার সাথে নিউক্লিয়ার হেলথ যে কোশ্চেন অ্যান্সার নিয়ে আসি। আপনারা বিভিন্ন ধরনের কোশ্চেন করেন, ধরুন এখন আপনারা হয়তো অনেক কোশ্চেন করে থাকতে পারেন যেগুলো আমি অ্যাড্রেস করার টাইম পাচ্ছি না, বা অনেক সময় সেগুলো আমি হয়তো জানিও না। আমি যে সব জানি এটা কিন্তু নয়, আমাকে অনেক পড়াশোনা করে আপনাদের কাছে ইনফরমেশান আনতে হয়। তো সেইগুলো কিন্তু আমাদের সাথে আবার রবিবার দিন, এর সপ্তাহে পুজো ছিল বলে আমি আসতে পারিনি, তবে ওই প্রোগ্রামটা কিন্তু আমি কন্টিনিউ করি বা করব। আপনাদের সকলকে শুভ বিজয়ার শুভেচ্ছা এবং বড়দের প্রণাম। অনেকে শুভ বিজয়া জানিয়েছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। অনেকে জয়েন করেছেন, আপনারা অনেকে নতুন জয়েন করেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। কল্যাণ রায় একটা কোশ্চেন করছেন, যে কোশ্চেনটা বলছে, সারা বাংলা জুড়ে 90% মানুষ দুর্গাপুজোতে অংশ নিয়েছে, তাহলে কি সারা বাংলা জুড়ে সবাই কোভিড-19 পজিটিভ হয়ে যাবে? সারা বাংলা জুড়ে তো কোভিড-19 পজিটিভ হবে না। কোভিড-19 সংক্রমণটা কিছুটা বাড়তে পারে, সেটা আপনারা 15 দিন পর নিশ্চয়ই মিডিয়াতে দেখতে পাবেন। তো 90% অংশগ্রহণ করেছে বলি এরকম নয়, কারণ আপনার যারা করেছেন তাদের মধ্যে কেউ কোভিড-19 সংক্রমিত হলে আপনার পাশে থাকলেই সেখান থেকে আসার সম্ভাবনা থাকে। এগুলো হচ্ছে সম্ভাবনা, রিস্ক ফ্যাক্টর। তাই কোনো পকেটে, মানে কোনো মণ্ডপে হয়তো রিস্ক ফ্যাক্টরটা অনেক বেশি ছিল, কোনো মণ্ডপে হয়তো রিস্ক ফ্যাক্টর ছিল না, বা কোনো মণ্ডপে হয়তো খুব কম রিস্ক ফ্যাক্টর ছিল। এগুলো কিন্তু ভ্যারি করবে, কারণ আপনি জানেন না। তো যাই হোক, এটা আগামী দিনে আপনি দেখতে পাবেন যে সময়ের রেসপেক্টে কোভিড-19 সংক্রমণটা কতটা বাড়ছে। তবে হ্যাঁ, আপনারাও কিন্তু সচেতন থাকবেন। যদি কোনো ধরনের সিমটম দেখতে পান, সেই অবশ্যই ডাক্তারদের সাথে পরামর্শ করবেন। একটা পোস্ট দিয়েছি, আমি দেখলাম ডক্টর অদ্রিজা বলে একজন ডক্টর এই পোস্টটা করেছিলেন, আমার খুব ভালো লাগলো, যেটা আমি লিখে দিয়েছি, দেখবেন যে এটা কালেক্টেড ফ্রম ডক্টর অদ্রিজাস ওয়াল, এই পেজেই রয়েছে। দুর্গাপুজো চেম্বারে গেছেন, এবং চেম্বারে যে সমস্ত রুগী দেখছেন সেই রুগীদের কথাবার্তাগুলো কিন্তু উনি তুলে ধরেছেন, এবং এটা বোঝাতে চেয়েছেন। আমি এটা দেখে এই কারণে ভালো লাগলো, এখানে মানে তুলে ধরলাম, যে যে মানুষ, সাধারণ মানুষ দুর্গাপুজোয় গেছে, পার্টিসিপেট করেছে, আবার বলছে ওটা, মানে ব্যাপারটা হচ্ছে ওটাতে ভয়, কিন্তু তা সত্ত্বেও গেছে। মানে এই ব্যাপারগুলো আপনারা একটু বোঝার চেষ্টা করবেন। আমি এর টোটাল ডিটেলসটা বলছি না, যে সাধারণ মানুষের কথা তুলে ধরেছেন উনি, অথচ মানে সাধারণ মানুষ ডাক্তারের কাছে গেছেন, যখন কোভিড-19 টেস্ট করতে বলছেন, যখন সব সিমটম আছে, তখন কি বলছে ওটা কি আমার আছে? তো যাই হোক, আমরা সব সাধারণ মানুষরা এখন এরকমই হয়ে গেছে, যে এখন কোভিড-19 হয়ে গেছে ওটা, মানে ওটা খুব বিপদ, কিন্তু যতক্ষণ না আমার হচ্ছে আর কি, ততক্ষণ আমি ঠিক আছি। হাই প্রেশার সখী অনেক সময় হেরিডিটারি হয়, আবার অনেক সময় আমরা অ্যাকোয়ার্ড করি, আমাদের লাইফস্টাইল থেকেও অ্যাকোয়ার্ড করি।
মধুশ্রী মণ্ডল, আপনি কতজনের মনোবল বাড়ান জানেন কি? না, জানি না। আমি তো দেখি এখানে 23 থেকে 30 জন মাত্র লাইভে অংশগ্রহণ করেন। আমার কাছে 64,000 পিপুল এই নিউক্লিয়ার হেলথ বাংলা ফলো করে। তো অনলি 30 পিপুল লাইফে আছে। আমি কি করে জানবো যে কতজন মানুষের আমি মনোবল বাড়াতে পারি কি পারি না? আপনারা কমেন্ট লিখবেন। একটা রিভিউ বটন আছে, রিভিউ বটনে যদি আপনারা যান, যে রিভিউ, একটা পেজের তো একটা রিভিউ হয়, আপনারা গিয়ে একটু রিভিউ দেবেন যে কেমন লাগছে পেজটা। আমার কাছে সেটাই কিন্তু থাকবে ইন্সপিরেশান, বা লোকে যখন পেজটা দেখবে কেন ফলো করবে, তখন আপনাদের মতামতটা কিন্তু দেখবে। এগুলো কিন্তু অনেক ম্যাটার করে। তাই এই পেজটাকে একটু আমি চাই আপনারা হেল্প করুন একটু বাড়াতে। আরও সাধারণ মানুষকে আপনাদের বন্ধু বান্ধব সার্কেল থেকে, ফ্যামিলি থেকে একটু অ্যাড করুন, অনেককে ইনভাইট করুন। যদি পেজটা বাড়ে, অনেক মানুষের কাছে যেতে পারবো। আমি এই যে প্রয়াসটা আমি যে কন্টিনিউ করছি, এটা কিন্তু আমি অনগোয়িং করব। আমি আমার স্টার্ট আপ করছি, দ্যাট ইজ ডিফারেন্ট। একটা স্টার্ট আপ করছি, বাংলায় অনেক ছেলে মেয়েকে কাজের জোগাড়, মানে কাজের একটা প্ল্যাটফর্ম তৈরি করার চেষ্টা করছি। এটা আমার একটা চেষ্টা বলতে পারেন। স্টার্ট আপ করলেই যে আমি সফল হবে তাও নয়, আমি ব্যর্থ হতে পারি। দেয়ার ইজ রিস্ক ফ্যাক্টর, এভরিথিং ইজ দেয়ার। বাট আমি যদি সফল নাও হই, আমি এই প্ল্যাটফর্মটাকে কিন্তু আমি এইভাবেই কন্টিনিউ করতে থাকবো। আপনাদের কাছ থেকে যেটা পাচ্ছি, এই যে ফিডব্যাক, এই যে পাশে থাকা, যে এটা কিন্তু আমার 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 অনেকটা যৌক্তিকতা থাকবে। আমি বিদেশে থাকি, ডিরেক্টলি কন্ট্রিবিউট করতে হয়তো আমি পারি না সমাজে। তো এর মাধ্যমে যদি আমি কন্ট্রিবিউট করতে পারি, আমার এডুকেশনটাকে নিয়ে এসে, মানে কাজে লাগিয়ে যদি কন্ট্রিবিউট করতে পারি, এটাই আমার কাছে কিন্তু সবচেয়ে বড় পাওয়া। এবং এটার জন্যই কিন্তু আমি করছি। আমার প্রচেষ্টা কিন্তু এটাই। কল্যাণ রয় আজও এক ইন্টারন্যাশনাল নিউজ পেপারে বলেছে, এজড লোকেদের বিসিজি দেবে আইসিএমআর। দেখুন, আমি তো এটা একটা কথাই তো বললাম, যে বিসিজি নিয়ে যদি কোনো রিপোর্ট বা ক্লিনিক্যাল ট্রায়াল প্রকাশিত হয়, সেখানে সেখানে কিন্তু কোথাও এর বেনিফিটের কথা বলেনি। নিশ্চয়ই অনেকগুলো ট্রায়াল হয়েছে, ইউরোপে তো অনেকগুলো ট্রায়াল। যখন ইন্ডিয়াতে বিসিজি দেওয়া হয়েছে, ইনফেকশন রেট কম, তখন কিন্তু ইউরোপের বহু দেশে শুরু করা হয়েছিল যে বিসিজি ভ্যাকসিনেশন। কোথাও কোনো রিপোর্টে বলেনি যে সেটা ইনফেকশন আটকাতে পারে। আর ভারতে আজকে যে সংক্রমণের সংখ্যা, সেখানে যে বিসিজি আমাদের কাজ দিচ্ছে, এটার কোনো মানে হয় না। তো যাই হোক, ওনারা এজ লোকেদের বিসিজি দেবেন যখন বলছেন, তো আইসিএমআর নিশ্চয়ই ভেবেছেন এর কাজ করবে। এগুলো সবই হাইপোথিসিস। তো যাই হোক, বিসিজি কি দেবে, একটা কোশ্চেন আইসিএমআরকে করলাম, আইসিএমআর নিশ্চয়ই উত্তর দেবে না, রাইট? তো যাই হোক, তাহলে এই ভ্যাকসিনটা কোভিড-19 জন্য কতটা এফেক্টিভ হবে, সেটা কিন্তু কারো কাছে জানা নেই, আইসিএমআর কাছেও জানা নেই। কিন্তু একটা অ্যাজাম্পশান যে বিসিজি ভ্যাকসিনেশন মে মে প্রিভেন্ট কোভিড-19 ইনফেকশনস, রাইট? তো যাই হোক, সেটা আইসিএমআর নিজস্ব পলিসি। তারা রাষ্ট্রের মেডিকেল, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ, সো তারা অনেক কিছু টেস্ট করতে পারে, অনেক কিছু জিনিস নিয়ে আসতে পারে, তারাই পলিসি মেকার। সো উই হ্যাভ টু ট্রাস্ট অন দেম, বাট উই নিড টু ইনক্রিজ আওয়ার নলেজ। দ্যাটস দ্য মেন থিং। ও তো বলছে গোমূত্র খেলেও নাকি অনেক ওষুধ সেরে যায়। আপনি কি গোমূত্র খাবেন? সো দ্যাটস দ্য থিং, লাইক উই নিড টু ইনক্রিজ। তারপরে অনেকে তো অনেকগুলো মিনিস্ট্রি আছে, আয়ুষ মিনিস্ট্রি, এসএসআর মিনিস্ট্রি, যেখানে বলছে নাকি কি একটা বুস্টিং বা আয়ুর্বেদিক কিছু ওষুধ খেলে করোনা হবে না। তারা নাকি স্টাডি করে দেখেছে সব প্রিভেন্টিভ। আপনি কি খাবেন না প্রিভেন্টিভ? তো ঘটনা হচ্ছে, এগুলো হচ্ছে নলেজ, এগুলো হচ্ছে আপনার এডুকেশন, আপনার 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 বুদ্ধিমত্তা। আমি একটা কথা বারবার বলি, আপনার বুদ্ধিমত্তা আপনাকে প্রোটেকশান দেবে ইন ফিউচার হেলথ রিলেটেড। কারণ আমাদের যে লেয়ার বা লেভেল বা যে সিস্টেম, সেই সিস্টেমটা কিন্তু যে সব ডিরেকশানে সঠিকভাবে চলছে না, সঠিকভাবে চলছে না। সব জায়গায় কিন্তু প্রবলেম আছে। না হলে আমাদেরকে ওই আর একটা কী বেরিয়েছিল, কিছু আমি ওই গোবরের ঘুঁটে কিছু একটা ভুলে গেছি। তো যাই হোক, এইসব নিয়েও কিন্তু ওগুলোকে রিসার্চ বলে পাবলিকেশন করে মিনিস্ট্রি দিয়ে অ্যাপ্রুভাল হচ্ছে। ওকে, সো এভরিথিং বেসিক্যালি ইউ হ্যাভ টু লার্ন হোয়াট ইজ গুড অ্যান্ড হোয়াট ইজ ব্যাড। সো দ্যাটস দ্য অ্যাওয়ারনেস, সো দ্যাটস দ্য নলেজ।
সো আমি চাই এই নলেজটা আপনাদের তুলে ধরতে, গড়ে তুলতে, যাতে আপনারা ডিসিশান নেবেন আপনার ক্ষেত্রে, রাইট? তো ঘটনা হচ্ছে, আমাকে যদি বলে কেউ গোমূত্র খেতে, আমি খাবো না, এটা আমার ডিসিশান। তা বলে কি মানুষ খাচ্ছে না? কত হাজার হাজার মানুষ খাচ্ছে, গুজরাটে তো প্রচুর মানুষ খেয়েছে। তা আপনি কি বলবেন, রাইট? তো ঘটনা হচ্ছে, এটা হচ্ছে আপনার কনসেন্ট, সম্পূর্ণ আপনার। তাহলে আমাদের কোথায় কি হচ্ছে, দ্যাট ইজ নট রেফারেন্স। আমি আমার এডুকেশান দিয়ে, আমার নলেজ দিয়ে, আমার পড়াশোনা দিয়ে, আমার এনরিচ নলেজ দিয়ে আমি আমার ডিসিশান নেব। আপনাকে কিন্তু আপনার যখন ভবিষ্যতে হেলথ রিলেটেড কোনো ইস্যু আসবে আপনার পরিবারের ক্ষেত্রে, তখন কিন্তু ডিসিশানটা আপনাকে নিতে হবে, রাষ্ট্র কিন্তু আপনার ডিসিশান নেবে না। তাহলে সেই রাষ্ট্র যখন আপনার ডিসিশান নেবে না, আপনাকে ডিসিশান আপনারই নিতে হবে, তখন আপনাকেও জানতে হবে, এবং সেই জন্যই আমাদের জানাটা প্রয়োজন। আমি একটু আগে একটা কথা বলেছি, খেয়াল রাখবেন, আপনাদের সব কোশ্চেনের উত্তর কিন্তু হয়তো আমি ইমিডিয়েটলি দিতে নাও পারি, কারণ আমি হয়তো সেটা সত্যি জানি না, বা আমি যেটা জানলেও সেটা টোটাল এক্সপ্লেনেশন করার মতো এই মুহূর্তে আমার মেমোরিতে নেই। আমি জানি, আমি টোটাল জিনিসটা জানি, কিন্তু যখন আমি এক্সপ্লেন সেটা আমার মেমোরিতে নেই। তাহলে আমাকে পড়তে হবে, জানতে হবে, তারপর আপনার কাছে এক্সপ্লেনেশন করতে হবে। তো এইরকম ব্যাপার। তাহলে আমিও কিন্তু কন্টিনিউ লার্নিং করি। আমি যে আপনাদের কাছে আসি, মানে আপনাদের কাছে বলছি, মানে আমি সব জানি তা না, বিলিভ মি, আমি সব জানি না, কিন্তু কন্টিনিউ লার্নিংয়ের মধ্যে দিয়ে আমি অনেক কিছু জানতে পারি, এবং সেটাই আপনাদের কাছে শেয়ার করি, এবং এর ফলে আমরা একটা অ্যাওয়ারনেস বলতে পারেন, এনরিচ অফ নলেজ বলতে পারেন, নলেজ শেয়ারিং বলতে পারেন, এইভাবে আমরা একে অপরকে হেল্প করি টু মেকিং। এই যে প্ল্যাটফর্মটা করেছি, এটা তো একটা ওয়ান কাইন্ড অফ সোশ্যাল অ্যাওয়ারনেস ক্যাম্পেন, রাইট, ফর হেলথ রিলেটেড ইস্যু। তো বা এনি কাইন্ড অফ রিসার্চ ডেভেলপমেন্ট, এই জানাটার কিন্তু শেষ নেই, আমি কিন্তু সেটাই করছি। আচ্ছা, আপনাদের আরও অনেক কোশ্চেনের উত্তর হয়তো আমি রবিবারে দেবো। সেকেন্ড ওয়েভের জন্য আমাদের কী ধরনের সতর্কতা অবলম্বন করা উচিত, আমরা এই নিয়ে অনেক আলোচনা করেছি। শাহরিয়াল রহমান বাংলাদেশ থেকে, আমার টপ ফ্যান, থ্যাংক ইউ ভেরি মাচ, ওখানে লিখে দিয়েছে টপ ফ্যান। যাই হোক, আমি এটা সেকেন্ড ওয়েভের জন্যেও একই ব্যাপার, মানে ফার্স্ট ওয়েভ সেকেন্ড ওয়েভ কিন্তু সেম, রাইট? এখন সেকেন্ড ওয়েভ কেন বলছি আমি এটা বুঝতে পারছি না, আমি তো ওয়েভের কোথাও শেষ দেখলাম না, এখন তো ওয়েভ তো সেই ঊর্ধ্বমুখী আছে। আমি তো কোনো একটা ওয়েভ যে কমে গেছে, দিয়ে প্ল্যাটু হয়ে গেছে, একই রকম রেট আছে, এরকম তো নয়, এ তো রেট উঠছে নামছে, ফার্স্ট ওয়েভই চলছে। তো যাই হোক, এখন আবার সেকেন্ড ওয়েভ কনসেপ্ট, লোকে যাই বলুক, ফার্স্ট ওয়েভ সেকেন্ড ওয়েভ, সেটা বড় কথা নয়, বড় কথা হলো যে আমাদের প্রিভেন্টিভ মেজারটা সেম প্রিভেন্টিভ মেজার। ডিস্টেন্স মেনটেন করুন, মাস্ক পরুন, ক্রাউডে থাকবেন না, যতটা কম পরিমাণ বাইরে যাবেন, নিজের যেটুকুনি প্রয়োজন সেটুকুনি করুন, আর নিয়মিত পরিমিত ডায়েট খান, অতিরিক্ত জল খান, আর মিনিমাম এক্সারসাইজ করুন, দ্যাটস ইট। এটাই আমাদের কাছে। আর মেন্টালি সুস্থ থাকুন, এইটুকুনি কিন্তু আমাদের এই প্যান্ডামিক টাইমে দরকার। বাদবাকিটা, আমরা যদি অসুস্থ হই, অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে। আমাদের বেসিক স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট অবশ্যই সবসময় রয়েছে। এই যে কত মানুষ হসপিটালাইজড হচ্ছে, কত মানুষ ফিরে আসছে, রাইট, সুস্থ হয়ে ফিরে আসছে, এগুলো মিনিমাম স্ট্যান্ডার্ড ট্রিটমেন্টই ফিরে আসছে। আবার অনেক সময় অনেক মানুষ মারা যাচ্ছে, ইটস এ পার্ট অফ ইট, রাইট? তা বলে কি সবাই মারা যাচ্ছে? নিশ্চয়ই নয়। তো সেখানেও আতঙ্কের কিছু নেই, এগুলো স্পেসিফিক কেস টু কেস ভ্যারি করে, প্রত্যেক মানুষ টু মানুষ ভ্যারি করে, এবং সেই জন্যই আমাদের প্রিভেন্টিভ মেজারটা নেওয়া দরকার। আমাদের ফ্যামিলি তো, আমি ইয়াং, আমার বাড়িতে আর সবাই ইয়াং তা তো নয়, আমাদের বাড়িতে অনেকে বয়স্ক থাকে, অনেকে বাচ্চা ছেলে থাকে। তাই এই প্রিভেন্টিভ মেজারটা আমাদের কালেকটিভলি প্রত্যেককে নেওয়া দরকার, যাতে করে তার ফ্যামিলি সুরক্ষিত থাকে। মানে বেসিক্যালি আমাদের টাইমটা দরকার বলতে, যে একটা প্যান্ডামিককে রোধ করতে টাইম লাগে। মিনিমাম যে সমস্ত মহামারীগুলো আগে হয়েছে, যেগুলো মিনিমাম 2 বছর ছিল, তাহলে এখনও কিন্তু 2 বছর হয়নি, আর এর জন্য এখনও পর্যন্ত কিন্তু স্পেসিফিক ট্রিটমেন্ট অপশান নেই স্টিল নাও। যেগুলো আছে এমার্জেন্সি ইউজ হিসেবে ট্রায়াল হচ্ছে, যেমন ওই যে কনভালেসেন্ট প্লাজমা থেরাপি, সেটাতে কোনো কাজই করছে না, রাইট? তো ওটাও একটা রিপোর্ট এলো, ওটাও চালু হয়েছিল। রেমডিসিভির ওটা স্পেসিফিক না, অনলি একটু কাজ করে, হসপিটালাইজ ডেজটা কমায়। তো স্পেসিফিক এখনও কিছু আসেনি, তাহলে আমাদেরকে এখন ডিফেন্স করতে হবে, ক্রিজের টিকে থেকে ডিফেন্স করতে হবে, আর ক্রিজের টিকে থেকে ডিফেন্স করে ব্যাটে রান করতে হবে। মানে আমাদের সুস্থ স্বাভাবিক জীবনযাত্রাও করতে হবে, কিছু রোজগারও করতে হবে, মানে এগুলো, মানে দৈনন্দিন
জীবনযাত্রা করতে হবে, রাইট? তাহলে আমাদের ইকোনমিক্যালিও কিছু কাজকর্ম করতে হবে। সব ক্ষেত্রেই কিন্তু আপনারা প্রিভেন্টিভ মেজার নিয়ে চলবেন এবং কালেকটিভ অ্যাপ্রোচে আমরা কিন্তু জয় করব। আপনারা একটু শেয়ার করবেন প্লিজ। এইভাবেই কিন্তু আমরা সমাজের অনেকের কাছে পৌঁছাবো এবং এই বার্তাগুলি ছড়াবো। অনেকক্ষণ বললাম, আজকে আর বলছি না। আপনারা সকলে ভালো থাকবেন। আমি আসবো রবিবার দিন, আমি মোস্ট প্রবলি 7টায় আসবো, আমি ঠিক করে জানিয়ে দেবো শনিবার দিন। আপনারা প্লিজ জয়েন করবেন। আপনাদের আগের সপ্তাহের অনেক কোশ্চেন জমে আছে, সাধারণ মানুষের খুব যে কোশ্চেনগুলো খুব স্বাভাবিক কোশ্চেন, কিন্তু সেই কোশ্চেনগুলোকে যদি আমরা সায়েন্টিফিক ওয়েতে ব্যাখ্যা করি, তাহলে আপনাদের কাছে একটা আপনাদের নলেজ ব্যাঙ্কটা অনেকটা এনরিচ হবে। আমি সেটা করার চেষ্টা করি। আমি অনেক কোশ্চেনের উত্তর নিয়ে আসবো আপনাদের। আগের অনেক ব্লগে আপনারা কোশ্চেন করেছেন, যেগুলো সব কোশ্চেন অ্যাড্রেস করা হয়নি সেগুলো, এবং ওর সাথে আমি কোনো নতুন সায়েন্টিফিক তথ্য নিয়ে আসবো। তাহলে আজকে আসি, ভালো থাকুন, নমস্কার।